পার্বত্য চট্টগ্রামে কিভাবে স্থায়ী শান্তি আনা যায় এটা নিয়ে একটা ব্যাপক গবেষণা হয়েছিল 2007 সালে এবং গবেষণা আমি একজন কি মেম্বার ছিলাম ওখানে। আমরা 7টা ইস্যু এরিয়া নিয়ে ডিসকাস করি। প্রথমত ছিল, আমার সবগুলো মনে নেই, এই শান্তি চুক্তির বাস্তবায়ন নিয়ে কি করা উচিত, আমাদের পরবর্তী কৌশল কি হওয়া উচিত, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য আমরা কি করতে পারি, পার্বত্য এলাকার আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা কি করতে পারি, ওদের কালচারাল ডাইভার্সিটি মেনটেন করার জন্য আমরা কি করতে পারি, এরকম প্রায় ল্যান্ড ডিসপিউট নিয়ে কি করা যায়, এরকম 7টা ইস্যু এরিয়া নিয়ে আমরা প্রায় 6 মাস ধরে গবেষণা করেছি। বাংলাদেশ আর্মির পক্ষ থেকে এটা করা হয়েছে। এবং এটার ব্যাপারে আমরা কতগুলো প্রপোজাল বা কতগুলো প্রস্তাবনা আমরা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে রেখেছিলাম। কিছু কিছু বাস্তবায়ন হয়তো হয়েছে, কারণ আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র রিকমেন্ড করা, বাট আলটিমেটলি এটা ম্যাটেরিয়ালাইজ করার দায়িত্ব ওনাদের। তো ওখানে আমরা কতগুলো জিনিস বলেছি। প্রথম কথা হচ্ছে যে কোনো ধরনের এই যেটাকে বলছিলাম পারসিভ সেন্স অফ ডিপ্রাইভেশন, মানে একটা মানুষ কখন মনে করে যে সে এখানে বঞ্চিত হচ্ছে, তার বঞ্চনার জায়গাগুলোকে অ্যাড্রেস করা। আমরা যারা শান্তি এবং সংঘাত নিয়ে লেখাপড়া করি, আমরা প্রায় একটা কথা বলে থাকি যে রিফ্রেমিং দি কনফ্লিক্ট, যেটাকে আপাতত একটা এথনিক কনফ্লিক্ট মনে হচ্ছে, এটাকে যদি আমরা রিফ্রেম করি, এটাকে ট্রান্সলেট করি, অ্যাট দি এন্ড অফ দি ডে দেখা যাবে এটা বেসিক্যালি একটা ইকোনমিক কনফ্লিক্ট। সবকিছুকে ঘুরেই কিন্তু ইকোনমিক ওয়েলবিং এর ব্যাপারটা চলে আসে। আমরা তখন চিন্তা করলাম যে এই যে যারা পাহাড়ি, যারা এই যে নিজেদেরকে বঞ্চিত বলে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ধুয়া তুলছে, এটাকে কিভাবে অ্যাড্রেস করা যায়, তাদের বঞ্চনার জায়গাগুলোকে অ্যাড্রেস করা, তাদের আর্থসামাজিক উন্নয়নের ব্যাপারটা চিন্তা ভাবনা করা। তখন আমাদের ওখানে রিকমেন্ডেশন ছিল যে তাদেরকে কিভাবে আমরা মূলধারার আর্থসামাজিক এই মূলধারার সঙ্গে আমরা তাদেরকে ইন্টিগ্রেট করতে পারি। দ্যাট শুড বি আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। কারণ সে যখন নাকি মূলধারার আর্থসামাজিক মূলধারার সঙ্গে সে সম্পৃক্ত হয়ে যাবে, সে যখন এটার বেনিফিটটা পাওয়া শুরু করবে, তখন তার মনে হবে আমার তো জঙ্গলে গিয়ে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, আমি একটা সুন্দর একটা জীবন পাচ্ছি এখানে। তো তখন ওর সঙ্গেই কিন্তু তখন এই কানেক্টিভিটির ব্যাপারগুলো আসলো। কিভাবে আমরা অনেক রাস্তাঘাট তৈরি করে একদম রিমোট এলাকা পর্যন্ত ওদেরকে মূলধারার অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করতে পারি, সে যাতে তার জিনিসটাকে জায়গা মতন বিক্রি করে ভালো মূল্যটা পেতে পারে। এটা একটা। স্যার, সেই জায়গা থেকে তো জিয়াউর রহমানকে এই চিন্তা ভাবনার পায়োনিয়ার আপনি বলতে পারেন। আমি অবশ্যই বলবো, হ্যাঁ, তা অবশ্যই। আর দ্বিতীয় যে বিষয়টা, আমরা রিজিওনাল পলিটিক্সটাকে আমরা অ্যাড্রেস করেছি। রিজিওনাল পলিটিক্স যেরকম ওখানে পিসিজেএসএস, ইউপিডিএফ, বিভিন্ন রকমের রিজিওনাল পার্টিগুলো ছিল, উই রিকমেন্ডেড, আমরা তখন বললাম যে ওদেরকে আমরা মূলধারার পলিটিক্সকে সম্পৃক্ত করি না কেন। ওরা যদি মূলধারার পলিটিক্সে একবার সম্পৃক্ত হয়ে যায় এবং ইফ দে ক্যান সিকিউর 1 or 2 সিটস ইন দি পার্লামেন্ট, যেটা খুব সম্ভব, সেই ক্ষেত্রে তার তো রিজিওনাল পলিটিক্যাল পার্টিগুলো তখন কিন্তু রিলেভেন্ট হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এবং এটাকেও আমি দেখি এভাবেই যে মূলধারার আর্থসামাজিক ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার মতো মূলধারার রাজনীতির সঙ্গেও তাদেরকে সম্পৃক্ত করার একটা রিকমেন্ডেশন আমরা করেছিলাম। এবং এখন আমরা দেখতেই পাচ্ছি ইলট্রাক্সের প্রত্যেকটা জায়গাতে যে সমস্ত এমপিরা আছে, ইদার দে বিলং টু আওয়ামী লীগ অর বিএনপি, তাই না? তো আমি মনে করি এটা সফল হয়েছে, এর কারণে যে জিএসএস বা ইউপিডিএফ এখন একেবারেই সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ওদের কোনো রাজনৈতিক আইডেন্টিটি এখন আর নেই। সো আমি বলবো আমাদের কৌশলগুলো কাজ দিয়েছে, এবং কৌশলগুলো খুব পজিটিভ গঠনমূলক কৌশল, যেখানে আমরা তাদেরকে বুকে টেনে নিতে চেয়েছি। আমরা বলেছি তোমরা আলাদা কেউ না, তোমরা এই বাংলাদেশের অন্যান্য জনগণের মধ্যে তোমরা আমাদের সম্মানিত নাগরিক, তুমি এখানে কন্টেস্ট করো, তুমি এখানে সে রাজনীতিতে অংশগ্রহণ করো, তুমি একটা বড় দলের সঙ্গে অংশগ্রহণ করে তুমি পার্লামেন্টে গিয়ে বসো, তোমার বক্তব্যটা তুমি ওখানেই শোনাও। এইভাবে করে আমরা বেশ 7টা ইস্যু এরিয়া, ল্যান্ড ডিসপিউট নিয়ে আমাদের কতগুলো রিকমেন্ডেশন ছিল। স্যার, এটা আমি একটু জানতে চাই, ল্যান্ড ডিসপিউট নিয়ে, মানে আমি কেন পাহাড়ে গিয়ে জমি কিনতে পারবো না, ওটা তো বাংলাদেশ। এই বিষয়টা নিয়ে আমার ব্যক্তিগত মতামত যদি জানতে চাওয়া হয়, আমি স্ট্রেট ওয়ে বলবো আমাদের যে 1997 সালে যে চুক্তিটা করা হয়েছে, এই চুক্তিটা পুরোপুরি অবৈধ। একজন নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি এই চুক্তির মাধ্যমে আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বুড়ো আঙ্গুল দেখানো হয়েছে। একটা বাংলাদেশের যে কোনো নাগরিক বাংলাদেশের যে কোনো জায়গাতে একটা চাকরি করতে পারে, একটা ব্যবসা করতে পারে, জমি কিনতে পারে, এই অধিকার তার নাগরিক অধিকার। এই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে এই তথাকথিত শান্তি চুক্তির মাধ্যমে। দিস ওয়াজ অ্যাবসলিউটলি একটা, আমি বলবো যে কি বলবো, একটা নতজানু একটা পলিসি, নতজানু একটা চুক্তি, এটার কোনো প্রয়োজন ছিল না। এবং এই জন্যই এই কথা বলতে আজকে আমার দ্বিধা নেই, কারণ অনেক সময় আমরা যে সমস্ত জিনিস, ওই যে আমরা কৌশলপত্র যখন তৈরি করি, অনেক কিছু আমাদের সিক্রেট রাখতে হয়, যাতে করে প্রতিপক্ষ এটা জেনে গিয়ে তারা যাতে কাউন্টার কোনো মেজার নিতে না পারে, এই উদ্যোগটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য। তখন আমাদের এটাই ছিল, যেহেতু রাজনৈতিক দলগুলো তখন শান্তি চুক্তির এগেইনস্টে তেমন কোনো আওয়াজ তোলেনি, কাজেই সামরিক বাহিনীর কিছু কর্মকর্তা হিসেবে বা একটা থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ হিসেবে আমরা তো শান্তি চুক্তির বিপক্ষে কথা বলতে পারি না, বিকজ সরকারই তো উদ্যোগগুলো নিয়েছে। কারণ আমাদের স্ট্র্যাটেজিটা ছিল স্লো ইমপ্লিমেন্টেশন।
যখন 33টা লাইন মিনিস্ট্রির ভিতরে আমরা বলেছি যে সমস্ত লাইন মিনিস্ট্রিগুলো সরাসরি আমার সার্বভৌমত্বে প্রশ্ন তুলবে না, সেগুলো ধীরে ধীরে তাদের কাছে হস্তান্তর করা হোক। এর আগে অপেক্ষাকৃত লেস হার্মফুল মিনিস্ট্রিগুলো, তাদের লাইন মিনিস্ট্রিগুলোর রিপ্রেজেন্টেশন তাদের রিজিওনাল কাউন্সিল এবং হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলে থাকুক। এটাও কিন্তু কোনো নেতিবাচক কোনো কৌশল না, এটা একটা পজিটিভ কৌশল। এই জন্যই, কারণ আমরা ধরেই নিয়েছিলাম যখন তারা এই সমস্ত লাইন মিনিস্ট্রির মাধ্যমে তাদের স্বার্থগুলো যখন সিকিউর করা হবে, যেটা বললাম, তারা যখন আর্থসামাজিক এবং রাজনৈতিক মূলধারাতে তারা আস্তে আস্তে তাদের স্টেকটাকে তারা তৈরি করতে পারবে, তখন তাদের ভিতরে বিচ্ছিন্নতাবাদী মনোভাবটা আর থাকবে না। রাইট। তো এই জন্যই কিন্তু আমরা শুরু, আর আমাকে যদি পয়েন্ট ব্ল্যাঙ্কে বলতে বলা হয়, আমি বলবো এই চুক্তিটা অ্যাবসলিউটলি একটা, মানে আমার যদি আজকে ওই পরিমাণ লিগাল এক্সপিরিয়েন্স বা ওই রকম থাকতো, আমি আই উড হ্যাভ প্রবাবলি লঞ্চড রিট এগেইনস্ট দিস মানে আমার কাছে মনে হয় এটা অ্যাবসলিউটলি অযৌক্তিক একটা চুক্তি। এই চুক্তিটা থাকার কোনো মানে হয় না। এটা আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা সরাসরি একটা আক্রমণ। এটা একেবারেই অযৌক্তিক, আনএথিক্যাল, আনফেয়ার একটা চুক্তি, যার কারণে আজকে একজন বাঙালি, তো ঠিক আছে আপনি ঢাকায় বসে কথা বলছেন, আমাদের ওখানে যে সমস্ত বাঙালিরা হিল ট্র্যাক্স আছেন তারা সব জায়গাতে তারা সেকেন্ড ক্লাস সিটিজেনের মর্যাদা পাচ্ছে। তো আমরা একটা বাংলাদেশের সংবিধান তো এটাকে কোনোভাবে এটাকে সাপোর্ট করতে পারে না, সেটা সে আগের সংবিধান হোক বা নতুন যদি কোনো সংবিধান হয়, কোনোভাবেই একটা দেশের স্বাধীন সার্বভৌম দেশে এরকম দ্বৈত নীতি চলতে পারে না। একটা দেশের একটা অঞ্চল এক নিয়মে চলবে, রেস্ট অফ দি কান্ট্রি অন্য নিয়মে চলবে, বেসিং অন হোয়াট লজিক? কেন? হ্যাঁ, মানে বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল তত্ত্ব সেটার সাথে আসলে হয় না।